এবার সত্যি করে কিন্তু মনে রেখো সারা, তুমি কথা দিয়েছো। যদি তুমি ভুলে যাও আমি আবার ফিরে আসবো ভয়ঙ্কর রূপে। সারা, সে ছিল পডকাস্ট হোস্ট। বিভিন্ন টিভি শোতে ভুতুড়ে গল্প বলাই ছিল যার কাজ। কিন্তু আজকে সে নিজেই এসেছে জীবনের ঘটে যাওয়া সত্য ঘটনা সবাইকে জানাতে। সারা শহরের একটি অ্যাপার্টমেন্টে থাকতো। সে তার ল্যাপটপে কাজ করছে। হঠাৎ একটি পুরনো খামের উপর তার নজর পড়ে। এটা কি বংশী নদীর ওপার থেকে? এটা কে পাঠালো? প্রিয় সারা, তুমি আমাদের গ্রামে এসেছিলে শাকচুন্নির গল্প শুনতে। তুমি ফিরে গেলে, কিন্তু তুমি আমাদের কাছে কিছু একটা রেখে গিয়েছো। তুমি কল্যাণীর ক্রোধকে শান্ত করেছিলে, কিন্তু বংশী নদী এখনো শান্ত হয়নি। তুমি কি একবার আসবে? ইতি ইন্দ্রাণী। সারা চিঠিটা পড়ে ঘাবড়ে যায় এবং চিৎকার করে বলতে থাকে, না না, আমি আর যাব না, আমি সব শেষ করেছি। হঠাৎ ঘরের আলো জ্বলে আর নিভে। সারার পিছনের দেয়ালে জলের ঢেউয়ের ছায়া পড়ে। সে ঘুরে দেখে দেয়ালটা ভিজে যাচ্ছে। এটা কি? এটা তো সম্ভব না, আমি তো শহরে আছি। জলের ফোঁটার থেকে একটি কণ্ঠস্বর ভেসে আসছে। সারা, তুমি শুধু গল্প শোনো না, তুমি তো গল্পের অংশ হয়ে গিয়েছো। এসো বংশী নদীর ওপারে। সারা তখন ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু তার হাতে সেই চিঠি। সারা সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং সে বেরিয়ে পড়ল। সারা একটি ট্যাক্সি থেকে নামছে। ইন্দ্রানিধি একটু মৃদু হেসে বলল, স্বাগতম সারা, আমি জানতাম তুমি আসবে। আমাকে কেন আসতে বলেছো দিদি? তোমার চিঠিটার মানে কি? বংশী কে? এই নদীটাকে আমরা মৃত্যুর নদী বলি। হিন্দু ধর্মে বিশ্বাস, মৃত আত্মাদের এই নদী পাড়ি দিতে হয়। কিন্তু এখানে এই গ্রামে আমরা বিশ্বাস করি সব আত্মা ওপারে যায় না, কিছু আত্মা এপারে থেকে যায় অপেক্ষায় কারোর জন্য। কার জন্য? তাদের জন্য যারা জীবিত থেকেও মৃত, আর তাদের জন্য যারা প্রতিশ্রুতি রাখে না। আমি কিছু বুঝতে পারছি না। চলো আগে বাড়ি চলো, রহিম মিয়ার সাথে দেখা করাতে হবে। হ্যাঁ চলো। তুমি এসেছো? আমি জানতাম তুমি আসবে, নদী আমাকে বলেছে। দাদু, তুমি কিভাবে জানো? নদী তোমাকে কিভাবে বলল? নদীর ভাষা শুধু জেলে আর ডুবুরিরা বুঝে না। বংশী কিন্তু শুধু জল নয়, ও কিন্তু একটা মেয়ে। ও হলো সময়ের স্রোত। এই নদীতে যারা ডুবে মরে তারা ডুবে না, ওরা হারিয়ে যায়। তারা আবার ফিরে আসে প্রতিশোধ নেওয়ার জন্য। মৃতরা ফিরে আসে না, ফিরে আসে তাদের ছায়া, তাদের অভিশাপ। যেমন সন্ধ্যার মেয়েটা। সন্ধ্যাকে? গ্রামের এক বিধবা, 5 বছর আগে তার মেয়ে অপর্ণা এই নদীতে ডুবে মারা যায়। বলা হয় সাপে কাটলো, কিন্তু সন্ধ্যা বিশ্বাস করে না। সে বলে অপর্ণা ডুবে যায়নি। তোর রেকর্ডারটা অন করো মেয়ে, একটা গল্প বলবো। সারা রেকর্ডার অন করে এবং রহিম মিয়া গল্পটি বলতে শুরু করলো। প্রায় 50 বছর আগে এই গ্রামে ছিল এক মেয়ে, নাম তার চাঁদনি। বড় সুন্দরী, গায়ের রং সোনার মতো। বিয়ে হয়েছিল ওর প্রতাপগঞ্জের এক জমিদারের ছেলের সাথে। বিয়ের পর শ্বশুরবাড়ি গেল। 1 বছর পর শুনলাম চাঁদনি মারা গেছে, সাপে কেটেছে। কিন্তু আমরা জানতাম ওকে মেরেছে ওর শ্বশুরবাড়ির লোক, যৌতুকের জন্য। মরার পর ওর মৃতদেহ আনা হলো এই গ্রামে, কিন্তু কবর দেওয়ার আগে এক অমাবস্যা রাতে মৃতদেহটা উধাও হয়ে গেল। না, নিজে থেকেই উঠে হেঁটে চলে গেল নদীর দিকে। তারপর থেকে প্রতি অমাবস্যায় এই নদীর ধারে একটা মেয়েকে দেখা যায়, লাল শাড়ি পরা, হাতে একটা মাটির কলসি নিয়ে। কলসিতে জল নেই, আছে শুধু ছাই। আর সে ডাকে বিবাহিত মেয়েদের নাম ধরে, যারা সুখী হওয়ার স্বপ্ন দেখে। সে তাদের ডেকে বলে, আসো আমার সাথে চলো বংশী নদীর ওপারে। সেখানে কোনো শ্বশুর নেই, কোনো যৌতুক নেই। তারা যায় না, তাদের ডেকে নিয়ে যায়, কিন্তু এখনো কেউ ফিরে আসেনি। সন্ধ্যার মেয়েটাও গিয়েছিল। হঠাৎ বাইরে থেকে একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর ভেসে আসে।
সারা, বেরিয়ে এসো। সারা চমকে উঠে দরজার দিকে তাকায়। সারা ওই মহিলার ডাক শুনে যেতে চাইলে রহিম মিয়া তার হাত ধরে ফেলে এবং তাকে থামায়। সারা দিস না, ওটা ও চাঁদনি। পরের দিন সকালে ইন্দ্রানিধির বাড়ির উঠানে সারা বসে চা খাচ্ছিল। হঠাৎ একজন মহিলা সারার সামনে এসে দাঁড়ায় এবং তার হাত ধরে বলল, তুমি কি আমার অপর্ণাকে দেখতে পারবে? ও কি ওপারে আছে? ও কি ভালো আছে? সারা অবাক হয়ে তাকে বলল, আমি কেউ না, আমি শুধু গল্প করি। গল্পিত বাস্তব মেয়ে শাকচুন্নির গল্প শুনে তুমি কল্যাণীকে দেখেছিলে, তেমনি করে আমার অপর্ণাকে দেখো। বলো, ও কেন গেল? সন্ধ্যা, ওকে সময় দাও। সময় দিয়ে কি হবে? আমার মেয়ে ফিরে আসবে। ও যেদিন গেল সেদিন অমাবস্যা ছিল। আমি বারণ করেছিলাম, কিন্তু ও শোনেনি। রাতে আর ফিরল না। সারা সন্ধ্যার দিকে তাকিয়ে কিছু একটা অনুভব করে। সন্ধ্যার কপালে লাল সিঁদুর নেই, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দীপ্তি, এবং তাকে বলল, তোমার স্বামী মারা গেছে। 5 বছর হলো, নদীতেই ডুবে মরেছিল। কিন্তু আমি জানি ওকে ডেকেছিল চাঁদনি, এখন অপর্ণাকেও ডেকেছে। এখন আমি একা। রাতে সারা যখন শুয়েছিল তখন হঠাৎ তার জানালায় কে যেন টোকা দিল। সারা, জানালাটা খোলো, আমার মা আমাকে তোমার কাছে পাঠিয়েছে। বেরিয়ে এসো, আমি অর্পা। তার পা নিজে থেকে জানালার দিকে এগিয়ে যাচ্ছে, যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে জানালার ওখানে। হাত দিয়ে জানালার হাতল ধরতেই, থামো, ওকে ছুঁয়ো না। বলেছিলাম না সাড়া দিতে। ও তোমাকে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ও অপর্ণার নাম নিয়েছিল। কারণ ও জানে তুমি সন্ধ্যার সাথে দেখা করেছো। ও দুর্বল জায়গা খুঁজে পায় সারা। মানুষের মায়া, কৌতূহল, দুঃখ, এগুলো ওর অস্ত্র। আজ বাঁচলে কালকে আবার আসবে। ইন্দ্রানিধি সারাকে নিয়ে গ্রামের ইমাম সাহেবের কাছে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই চিহ্নটি এঁকে আমি আল্লাহর রহমত কামনা করছি। তুমি বিপদে আছো মেয়ে। চাঁদনি শুধু আত্মা নয়, সে জ্বরে পরিণত হয়েছে। আমি ওকে থামাতে চাই। থামানো? ওকে থামানোর একটাই উপায়, ওর অধিকার দেওয়া। কিন্তু সেটা এখন আর সম্ভব না। ওই জমিদারের বংশের কেউ এখন আর গ্রামে নেই। এই অমাবস্যায় ও সবচেয়ে শক্তিশালী হবে। ও আরো একটি জীবন কেড়ে নিতে চাইবে। তাহলে উপায় কি? আমাদের আগে থেকেই ওকে ঘেরাও দেওয়ার ব্যবস্থা করতে হবে। একটা বৃত্ত, যার ভিতরে থাকবে সারা, আর ওকে ডাকতে হবে চাঁদনিকে। ওকে বলতে হবে, তোমার যুদ্ধ আমার যুদ্ধ। আমি তোমার গল্প বলবো, কিন্তু তোমার প্রতিশোধ নয়, তোমার মুক্তি চাই। আমি কি সেটা পারবো? তুমিই পারবে, কারণ তুমি ভয় পাও কিন্তু পালাও না। আমাবস্যার রাত। নদীর ধারে গফুর মিয়া একটি বড় বৃত্ত এঁকেছে। বৃত্তের চারপাশে 5টি প্রদীপ জ্বলছে। ইমাম সাহেব মন্ত্র পড়া শুরু করে। হঠাৎ নদীর ওপার থেকে একটা নৌকার শব্দ আসে, কিন্তু কোনো নৌকা দেখা যায় না। চারিদিক থেকে ভৌতিক কর্মকাণ্ড দেখে রহিম মিয়া বলল, ও আসছে। তারা দেখতে পেল নদীর জলের উপর দিয়ে ধীরে ধীরে একটা মেয়ে হেঁটে আসছে, যেন জলের উপর দিয়ে ভেসে আসছে। লাল শাড়ি পরা, হাতে কলসি। তার মুখে ছিল অদ্ভুত হাসি আর চোখের ভয়ঙ্কর দৃষ্টি, যা দেখে সেখানকার সকলেই ভয়ে কাঁপতে থাকে। কে ডেকেছ? এখন কি হবে? আমাকে আবার বন্দি করবে? না, আমি তোমাকে বন্দি করতে চাই না। আমি তোমার গল্প শুনতে চাই। আমার মরা দেহের উপর থুতু ফেলেছিলি, এখন আমার গল্প শুনতে চাস? আমি সেরকম না। আমি বিশ্বাস করি তোমার সাথে যা হয়েছিল তা ঠিক হয়নি। ঠিক হয়নি? আমি বিয়ের পর শ্বশুর বাড়ি গেলাম, ভেবেছিলাম নতুন জীবন শুরু করব, কিন্তু ওরা বললো কম পড়েছে, যৌতুক কম পড়েছে। আমার বাবা গরিব, ওরা আমাকে রান্নাঘরে বেঁধে রাখতো, খেতে দিত না। একদিন ওরা আমাকে সাপ দেখিয়ে বলল এটার কামড় খাইয়ে আমাকে মেরে ফেলবে, এবং তাই করলো। কিন্তু আমি তখন মরিনি সারা, আমি তখনও বেঁচে ছিলাম। ওরা আমাকে এই নদীতে ফেলে দেয়। তারপর থেকে আমি অপেক্ষা করছি। ওদের বংশের আমি কাউকে ছাড়বো না, কিন্তু সব পালিয়ে গেছে। এখন আমি শুধু এই নদীতে ডুবিয়ে মারি যারা সুখী হওয়ার স্বপ্ন দেখে, কারণ আমি সুখী হতে পারিনি। তুমি কি জানো তুমি এখন যা করছো তা অন্যায়?
অপর্ণাকে তুমি ডেকেছিলে? সে সুখী ছিল। তার মা সন্ধ্যা এখনো কাঁদে। ওর মেয়ে সুখী ছিল, ওর স্বামী ওকে মারতো না। চাঁদনি সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা ভয়ে কাঁপছে। মারতো, কিন্তু অপর্ণা ছিল আমার একমাত্র সান্ত্বনা। তুমি ওকে কেড়ে নিয়েছো। চাঁদনি বলল, আমি জানতাম না, আমি ভেবেছিলাম ওরাও আমার মতো অপূর্ণ। কিন্তু আমি কি করব? আমি কি শুধু ওদের ক্ষমা করে দেব? আমি কি ভুলে যাব আমার উপর অত্যাচারের কথা? না, আমি পারবো না। আমাকে প্রতিশোধ নিতেই হবে। থামো, তুমি কি তাদের শ্বশুর বাড়ির থেকে আলাদা? তুমিও তো কাউকে না কাউকে কষ্ট দিচ্ছ, কিন্তু তারা তো নির্দোষ। নির্দোষ? যে মেয়েরা বিবাহিত তারাও নির্দোষ? তারা তো সুখী। সুখী সবাই হয় না, অনেকেই চুপ করে আছে, তোমার মতো চিৎকার করতে পারে না। ওদের কণ্ঠস্বর হও, ওদের শক্তি হও। এদের ডুবিয়ে মারার দরকার নেই, ওদের জাগিয়ে তোলো। তুমি কি পারবে? আমার গল্প কি তুমি সত্যি বলবে যৌতুকের বিরুদ্ধে? পারবো, আমি প্রতিজ্ঞা করছি। আমি শুধু শাকচুন্নি নয়, আমি চাঁদনি, কল্যাণী, অপর্ণা, সবার গল্প বলবো, বিশ্বাস করো। তাহলে আমি এখন যাই ওই বংশীর ওপারে। এবার সত্যি করে কিন্তু মনে রেখো সারা, তুমি কথা দিয়েছো। যদি তুমি ভুলে যাও আমি আবার ফিরে আসবো ভয়ঙ্কর রূপে, তখন আমি আর কাউকে ছাড়বো না। চাঁদনি ধীরে ধীরে জলের দিকে হেঁটে যায় এবং জলের সাথে মিশে যায়। তখন ইমাম সাহেব বলল, ও চলে গেল, মুক্তি পেল। পরের দিন সকালে রেল স্টেশনে সারা ট্রেনের জন্য অপেক্ষা করছে। এবার আর আসবে? জানি না, কিন্তু এই গল্পগুলো আমার সঙ্গে থাকবে। আমি ওদের কথা রাখবো। সাবধান সারা, গল্প বলা সহজ, কিন্তু গল্প হয়ে যাওয়া কঠিন। তুমি এখন চাঁদনি ও কল্যাণীর কণ্ঠস্বর, ওরা তোমার উপর নজর রাখবে। জানি, কিন্তু ওটা ভয়ের নয়, ওটা দায়িত্বের। সারা ট্রেনে উঠে পড়ে। ট্রেনের ভিতরে সারা একা বসে রেকর্ডার অন করে কথাগুলো শুনছিল। জানালার কাছে প্রতিবিম্বে চাঁদনির মুখ ভেসে ওঠে, তারপর মৃদু হাসে এবং অদৃশ্য হয়ে যায়। সারা এই দৃশ্য দেখে ভয় পায় না, বরং সেও হাসে। এই পৃথিবীতে যত চাঁদনি আছে তাদের কণ্ঠস্বর হওয়ার জন্যই আমাদের অস্তিত্ব।